নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাকিস্তান, হ্যাঁ এই সেই পাকিস্তান যে কিনা ভারতকে বারবার হুমকি দিতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আজকে পাকিস্তানে 12টা টুকরো হতে চলেছে এবং 12টা দেশে পরিণত হতে চলেছে। তাহলে মানে খবরটা ভীষণ ইন্টারেস্টিং না আর্টিকেলটা, যে পাকিস্তান ভেঙে আরও একটা দেশ তৈরি হতে চলেছে, আলাদা একটা নতুন দেশ পেতে চলেছে এই বিশ্ব। আচ্ছা, কি এমন ঘটনা ঘটেছে বলুন তো? দেখুন, পাকিস্তানকে নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় যে ইন্টারেস্টিং টপিক আমরা দেখি না, সেটা হচ্ছে যে পাকিস্তান ভেঙে অনেকগুলো টুকরোতে দেশ হবে। আর এই আওয়াজটা না করাচি থেকে ওঠা শুরু হয়ে গেল। চারিদিকে ভায়োলেন্স হচ্ছে পাকিস্তানে এই মুহূর্তে, এবং সাথে সাথে যে বিষয়টা দেখা যাচ্ছে যে প্রোটেস্ট শুরু হয়ে গেছে, চারিদিকে আগুন জ্বলছে, মানে আগুনে ছেয়ে গেছে পুরো পাকিস্তান। তো এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমি সকলকে বলবো, যারা এই চ্যানেলটা দেখছেন এখন বাংলা জ্ঞান হাব, তো সকলে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন, যে ইস্যুটা নিয়ে চলছে, এই যে পাকিস্তান ভেঙে একটা আলাদা দেশ হতে চাইছে, তাহলে পাকিস্তান কি এই মুহূর্তে তাদের ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে কি বাঁচানোর চেষ্টা করছে? আর্টিকেল তো তাই বলছে। আর্টিকেল তো চলে এসছে, What happening in Pakistan? Karachi is under violence. Protester demand separate Sindh. কি ঘটনাটা কি? আর্টিকেলটা এরকম কেন বলছি হঠাৎ করে? আমি আসি আপনাদের সামনে আলোচনা করার জন্য। সবার প্রথমে এই ম্যাপটা একবার দেখুন তো। এই ম্যাপটা দেখতে পাচ্ছেন? পাকিস্তানের মধ্যে 4টে প্রভিন্স দেখা যায়। সবার প্রথমে যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে বালুচিস্তান, ওকে, তারপর খাইবার পাখতুনখা, সিন্ধ এবং পাঞ্জাব। আর এই পাঞ্জাব থেকেই পাকিস্তান পুরোটাই অপারেট হয় ইসলামাবাদ থেকে। আমরা যদি এই সাইডে দেখতে পাই ইন্ডিয়া, ওপরে যদি দেখতে পাই চীন, আর এই দিকে দেখতে চাই আফগানিস্তান। ইরানটা, এখানে ইরান আছে কিন্তু ইরান অতটা ইম্পর্টেন্ট না এই মুহূর্তে। তো এই 3টে জায়গা দেখতে পাই। বিষয়টা হয়েছে যে এই যে পাকিস্তানে এই যে সিন্ধ এলাকাটা দেখছেন না, এই সিন্ধ এলাকাটা ভেঙে অন্য একটা দেশ হতে যাচ্ছে। এই সিন্ধের মানুষরা ইসলামাবাদের কাছে হ্যাপি নয়। এই সিন্ধের মানুষরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না, তাই কিন্তু প্রোটেস্টের জন্য রাস্তায় নেমে পড়েছে। আচ্ছা, এরকম ঘটনা তো কয়েকদিন আগে আপনারা দেখবেন, জাস্ট 2 সপ্তাহ আগে বা আরও একটু বেশি আগে আমি দেখি খাইবার পাখতুনখাতে মানুষরা দাবি করেছিল যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না। এখানকার লোকেরা দাবি করেছিল। বালুচিস্তান তো আজকে থেকে প্রায় 5-6 বছর ধরে, আরও বেশি বছর ধরে দাবি জানাচ্ছে যে আমরা থাকতে চাই না বালুচিস্তান পাকিস্তানের সাথে, আমাদের আলাদা দেশ করে দেওয়া হোক। আলাদা ডিমান্ড আছে এদের, যার জন্য বালুচিস্তান লিবারেল ফ্রন্ট, ঠিক আছে, লিবারেল ফ্রন্ট তৈরি হয়েছে, ঠিক আছে। অপরদিকে যদি আমরা দেখি বালুচিস্তান লিবারেল আর্মি তৈরি হয়েছে, সংগঠন তৈরি হয়েছে, যারা কিনা পাকিস্তানের সেনাবাহিনীকে বারবার অ্যাটাক করছে। এবার আলাদা ডিমান্ড উঠলো এই করাচি থেকে সিন্ধকে নিয়ে। আচ্ছা, সব জায়গাগুলো প্রভিন্সগুলো যদি আলাদা আলাদা হয়ে যায়, তাহলে পাকিস্তান কাকে নিয়ে বাঁচবে রে ভাই? শুধুমাত্র পাঞ্জাবকে নিয়ে? হ্যাঁ, তো পাঞ্জাবকে নিয়ে থাকবে? এরা সবাই আলাদা হতে চাইছে। আর পাকিস্তানের নতুন একটা চালও কিন্তু এখানে ধরা পড়েছে। কি চাল? যে নিজের এলাকার মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব লাগিয়ে দাও, তাহলে এরা ব্যস্ত হয়ে যাবে, সেপারেট কান্ট্রির ডিমান্ড করবে না। ভাবতে পারছেন কোন লেভেলে পৌঁছে গেছে? আর এই যে 3টে জায়গা ডিমান্ড করছে বর্তমান সময়ে, এই 2025-এ সব থেকে বড় ডিমান্ড দেখা যাচ্ছে বালুচিস্তান, খাইবার পাখতুনখা এবং সিন্ধ। কেন? কারণ আসিফ মুনিরের জন্য। আচ্ছা, কেন এই আসিফ মুনিরের নাম আসছে আমরা এক এক করে আলোচনা করছি। দেখুন, পাকিস্তানের সব থেকে বড় যে জায়গা, সেটা হচ্ছে ভয়ের জায়গা, সেটা হচ্ছে এই বালুচিস্তান। কারণ এই বালুচিস্তানকে নিয়ে পাকিস্তান সবসময় ভয় পেয়ে থাকে, টেনশনে থাকে, আতঙ্কে থাকে। কারণ দুটো সংগঠন আছে, বালুচিস্তান লিবারেল ফ্রন্ট এবং বালুচিস্তান লিবারেল আর্মি। এবার প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের এই মুহূর্তে দাবি যে এই বালুচিস্তান যেভাবে সম্প্রসারণ হচ্ছে, ওপর দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে বালুচিস্তানকে কেটে আলাদা রাজ্য করে দেওয়া হোক, আলাদা একটা প্রভিন্স করে দেওয়া হোক, এইরকম কিন্তু দাবি করছে কে? পাকিস্তান ফেডারেল মিনিস্টার। এবং সাথে সাথে বলছে যে এই বালুচিস্তানকে দেখে বাকি প্রভিন্সগুলো ইন্সপায়ার হচ্ছে, তাই তারা আলাদা দাবি জানাচ্ছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে কেন দাবি জানাচ্ছে? আর এই তো সেই পাকিস্তান যে নিজে সিভিলিয়ানদের ওপর বম্বিং করে, পাকিস্তান জঙ্গি সংগঠনকে সাপোর্ট করে এবং সাপোর্ট করতে করতে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে এখন যে তাদের কন্ট্রোল করতে পারছে না। এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে বালুচিস্তান বহুদিন ধরে ডিমান্ড জানাচ্ছে, কারণ বালুচিস্তান সব থেকে মিনারেল রিসোর্স আছে। বালুচিস্তানে এখানে আমরা দেখতে পাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা রেয়ার আর্থ এলিমেন্ট আছে, যেটা আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর আছে, এবং সাথে সাথে এখানে খনিজ পদার্থও দেখতে পাবো এবং তেলও দেখা যায়, যার জন্য এই চীন দেখতে পাচ্ছেন না, চীন বালুচিস্তানে ইনভেস্টও করেছে, কিন্তু সমস্ত প্রফিট খাচ্ছে কে? এই ইসলামাবাদ। এই ইসলামাবাদ সব থেকে প্রফিট খাচ্ছে, এখানে কোনো ডেভেলপ হচ্ছে না। তাই বালুচিস্তানের লোকেদের ডিমান্ড যে ভাই আমাদের এলাকা থেকে সব কিছু তোমরা নিয়ে চলে যাচ্ছ, আর ডেভেলপ শুধুমাত্র ইসলামাবাদ এইটুকু এলাকাকে নিয়ে কি পাকিস্তান? আমরা কি পাকিস্তানের পার্ট নই? তাই তারা আলাদা ডিমান্ড চাইছে, লড়াই করছে পাকিস্তান সরকারের সাথে। এবং এইটা দেখে খাইবার পাখতুনখোয়া এলাকারাও ডিমান্ড জানালো যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না। বর্তমান সময়ে দেখা যায় সিন্ধের লোকেরাও কিন্তু সব থেকে ডিমান্ড জানালো এবং অফিসিয়ালি ঘোষণা করে দিল যে আমরা আলাদা দেশ চাইছি। আচ্ছা, সিন্ধের মানুষরা কেন প্রোটেস্ট করছে? 7ই ডিসেম্বর সিন্ধ কালচার দিবস পালন করা হয়ে থাকে। তো যখন 7ই ডিসেম্বর সিন্ধ কালচার দিবস পালন হচ্ছে, ঠিক সেই সময় একটা স্টেটমেন্ট দেওয়া হয় ফাদার অফ সিন্ধ, যাকে বলা হয়ে থাকে JM সৈয়দ। ইনি একটা স্টেটমেন্ট দেন। ইনি স্টেটমেন্ট কি দেন? যে আমরা সিন্ধের মানুষরা আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না, আমরা আলাদা হতে চাই, আমরা ভারতের সঙ্গেও থাকতে চাই, বাট আমরা পাকিস্তানের সঙ্গে আমরা থাকতে চাই না। আর JM সৈয়দ কোন অর্গানাইজেশন থেকে লিড করছে? তিনি ছিলেন জিএসিন মুত্তাহিদা মাহাজ, ঠিক আছে, এই অর্গানাইজেশন থেকে তিনি কিন্তু বিলং করছেন, এই সংগঠন থেকে তিনি কিন্তু আছেন এবং পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন। তাই তারা ডিমান্ড করেছে যে আজাদি, এবং সাথে সাথে আরও একটা স্লোগান লাগিয়েছে পাকিস্তান মুর্দাবাদ। তা পাকিস্তানের লোকেরা এখন পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিচ্ছে। কয়েকদিন আগে আপনারা দেখবেন যে পোকটা আমাদের যে জিনিস, আমাদের অন্তরের জিনিস, সেই পোকের মানুষরাও কিন্তু দাবি জানিয়েছে যে আমরা ভারতের সঙ্গে থাকতে চাই, আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না। তাহলে সবাই যদি পাকিস্তান থেকে বেরিয়ে যায়, তাহলে পাকিস্তানকে শুধু পাঞ্জাবকে নিয়ে থাকবে? প্রশ্নটা তো অনেক বড় ইস্যু একটা, তাই না? এবার প্রশ্ন হচ্ছে এই সিন্ধের মানুষরা আমাদের প্রাইম মিনিস্টার মোদিকে আপিল করেছে কেন, কিসের জন্য, কারা করেছে? আনসার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে SSM যে সংগঠন আছে পাকিস্তানে, যার বর্তমান চেয়ারপারসন সাফিবুর ভাট, উনি ইউনাইটেড নেশনকে ইনভাইট করেছেন যে আমরা সিন্ধ প্রদেশ যেটা আছে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না, তাই আপনারা এসে একটা বিচার ব্যবস্থা করে দিন। এবং সাথে সাথে আমাদের দেশের প্রাইম মিনিস্টারকেও তিনি কিন্তু ইনভাইট করেছেন এবং বলেছেন যে আমরা কিন্তু পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে থাকতে চাই না, আমাদের মধ্যে অনেকগুলো এলাকা নিয়ে আমরা গঠিত, তাই আমাদের পাকিস্তান থেকে আলাদা করে দিন। এবং ভারত যেন এই যে আমরা সিন্ধ দেশের ডিমান্ড জানাচ্ছি, ভারত যেন এই ইস্যুটাকে সাপোর্ট করে। তা সিন্ধের লোকেরা কেন ডিমান্ড জানাচ্ছে? কারণ পাকিস্তান আর্মি, যার হত্যাকর্তা বিধাতা আসিফ মুনির, এই সে আসিফ মুনিরের সেনাবাহিনী, পাকিস্তান আর্মি দিন রাত এসে এখানে অত্যাচার চালাচ্ছে, গুলি করছে, মানুষকে শান্তি থাকতে দিচ্ছে না এবং সাধারণ মানুষের উপর টর্চার করছে, যার জন্য যে SSM সংগঠন JSM সংগঠন কি নাম GM সৈয়দ, উনি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা চাইছি না পাকিস্তানের সঙ্গে থাকতে, তাই আমরা ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে বলেছি যে এই ইস্যুটাকে আপনারা সাপোর্ট করুন। এমনকি এইটাও দাবি হচ্ছে যে পাকিস্তান এই এলাকায় নাকি হিউম্যান রাইটস নষ্ট করে দিয়েছে, হিউম্যান রাইটস মানে না, তারা প্রপারলি ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, এখানে পাকিস্তানে কি রিপ্লাই এসেছে? পাকিস্তান নিশ্চয়ই কিছু বলবে। হ্যাঁ, পাকিস্তান ফেডারেল মিনিস্টার আব্দুল আলিম খান, উনি পরিষ্কারভাবে বলেছেন যে এই সিন্ধের মানুষরা মানে আলাদা কান্ট্রি হতে চাইছে এবং এরা ইন্সপায়ার হয়েছে বালুচিস্তান থেকে। তাই আমরা এখন ঠিক করেছি যে আমাদের যে 4টে বড় বড় প্রভিন্স, এই বালুচিস্তান, এই খাইবার পাখতুনখোয়া, এই পাঞ্জাব এবং এই সিন্ধ, এইগুলোকে আমরা এই 4টে প্রভিন্সকে আলাদা আলাদা টুকরে আলাদা আলাদা রাজ্যে পরিণত করে দেবো।
রাজ্যে পরিণত করে দেবো, যার ফলে পাকিস্তানের গেমটা একবার দেখুন, যার ফলে এখানে কি হবে, এই ছোট ছোট সংগঠনগুলো নিজেদের মধ্যে লড়াই করবে, এই নিয়ে বিজি থাকবে, সেপারেট কান্ট্রির ডিমান্ড করবে না, যেটা পাকিস্তান ফেডারেল মিনিস্টার আব্দুল আলিম খান কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এবং তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে এই এলাকাগুলো এতটা বড় এলাকা, বিশেষ করে বালুচিস্তানের মতো এলাকা, খাইবার পাখতুনখা এলাকা, পাঞ্জাব এলাকা, সিন্ধ এলাকা এতটাই বড়, যার ফলে গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারছে না এবং গভর্নমেন্ট সার্ভিসও ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে না। আচ্ছা, সার্ভিস পৌঁছাচ্ছে না কি বলছেন আপনারা? এতদিন ধরে রাজত্ব করছেন, খবর নেননি আপনারা যে কোথায় সার্ভিস দিতে হবে, কোথায় দিতে হবে না? এই বুদ্ধি নিয়ে পাকিস্তান চলছে, বুঝতে পারি না আমি, লিটারালি আমি বুঝতে পারি না যে এই বুদ্ধি নিয়ে চলছে। কারণ এতদিনে বলছে যে আমাদের সার্ভিস ঠিকঠাক মতো করে, গভর্নমেন্ট সার্ভিস ঠিকঠাক মতো করে পৌঁছায় না, তাহলে গভর্নমেন্ট তাহলে বসে বসে কি করছে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু সকলের সামনে হয়ে উঠেছে। এবং সাথে সাথে পাকিস্তানের যে আর একটা বড় পার্টি আছে পিপিপি, যার মানে এখন মোটামুটি স্পোক পার্সন এবং হত্যাকর্তা বিধাতা হচ্ছে বিলাওয়াল ভুট্টু জারদারি। উনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমি যতদিন বেঁচে আছি আমি পাকিস্তানকে আলাদা টুকরো হতে দেব না, এটা কিন্তু পরিষ্কারভাবে বানি বলে দিয়েছেন। কারণ যদি এই যে আলাদা আলাদা রাজ্য তৈরি করা হয় না, তাহলে আলাদা আলাদা ক্যাপিটাল বানাতে হবে, তার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে, তার জন্য অফিস বানাতে হবে। কারণ পাকিস্তানের কাছে এই মুহূর্তে টাকা নেই, যার জন্য কয়েকদিন আগে দেখছিলাম যে ওরা ওদের ফ্লাইট বিক্রি করছে, আমেরিকাকে ধরে আনছে, চীন যে সিপিইসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে যে ইনভেস্টমেন্টটা করেছিল সেই ইনভেস্টমেন্টটাও তুলে নিয়েছে। তাহলে এখন তো ওদের ইকোনমি একদম যাচ্ছে তাই অবস্থা, যার জন্য তাহলে কি করে এরা ইনফ্রাস্ট্রাকচার বানাবে, কিভাবে আলাদা রাজ্য করবে? যার জন্য পাকিস্তানের মানুষ বুঝে গেছে যে ভাই এদের সঙ্গে আর থেকে কোনো লাভ নেই, কারণ সমস্তটাই পরিচালনা করছে আসিফ মুনির। আর পাকিস্তানের প্রাইম মিনিস্টার, আপনারা জানেন যারা এই চ্যানেলটা ফলো করেন, দেখতেই পেয়েছেন যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার তো একদম রোবটের মতো কাজ করে চুপচাপ থাকে, আসিফ মুনির যা বলবে তাই শুনবে। তো এইটা প্রপার প্ল্যানটা হচ্ছে আসিফ মুনিরকে বাঁচানোর জন্য কি পাকিস্তান তার প্রভিন্সগুলো আলাদা আলাদা টুকরো করতে চাইছে? হ্যাঁ, এবার যদি মনে হয় আপনাদের যে এইটা তারা নতুন একটা ইস্যু হয়েছে মানে পাকিস্তানের প্রভিন্স ভাঙার, তাহলে আপনাদের ভুল ধারণা। আমি আপনাদের ইতিহাসই বলে দিই, 1955 সালে পাকিস্তান এরকম একটা ইস্যু খেলেছিল। 1955 সালে কি বলেছিল? তখন আমরা দেখতে পেয়েছিলাম পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, যাকে আমরা পূর্ব পাকিস্তান বলছি, যার নাম হচ্ছে বর্তমানে বাংলাদেশ। তো পাকিস্তান তখন ঠিক করেছিল যে একটা স্কিম এনেছিল, ঠিক আছে, ওয়ান ইউনিট স্কিম। ওয়ান ইউনিট স্কিমটা কি ছিল? 1955 সালে এনেছিল। ওয়ান স্কিম ইউনিটটা হচ্ছে যে পাকিস্তান বললো যে এই যে আমাদের প্রভিন্সগুলো আছে এইটা নিয়ে আমাদের পাকিস্তান, ওকে। আচ্ছা, পূর্ব পাকিস্তান যেটা আছে বাংলাদেশ, ওটার জন্য ওয়ান স্কিম পাকিস্তান, ওখানে আলাদা স্কিম চলবে, ওখানে বাংলা মানুষরা রয়েছে, বাংলা মানুষ আলাদা আলাদা মানে ডিমান্ড আমরা ফুলফিল করব, এর জন্য ওয়ান স্কিম পাকিস্তান আনে। তো এই যে ভাগ করা বিষয়টা 1950 সালে কিন্তু 55 সালে কিন্তু তাদের তৈরি হয়ে গেছিল। তাহলে ভাবুন, একটা দেশ, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, একটা দেশ গোটা বিশ্বের কাছে কিন্তু বেশ কিছু জিনিসের রেকর্ড করে দিয়েছে। কি রেকর্ড করেছে? যে দেশের এখনো পর্যন্ত একটাও প্রাইম মিনিস্টার তার পুরো টার্ম, 5 বছরের যে টার্ম মেয়াদ, সেটা কমপ্লিট করে যেতে পারেনি, সেই দেশটাকে পাকিস্তান। আবার একটা দেশ, যে দেশটা কিনা সংবিধানই রাতারাতি চেঞ্জ হয়ে যায়, আজ পর্যন্ত শুনিনি যে পাকিস্তান বাদ দিয়ে অন্য কোনো দেশের সংবিধান চেঞ্জ হয়ে গেছে। পাকিস্তানের 3 বার সংবিধান চেঞ্জ হয়েছে। আবার 1955 সালের পর আবার দেখা যাচ্ছে যে ওয়ান স্কিম, যে ওয়ান ইউনিট যে স্কিমটা আছে, পাকিস্তান হয়তো সেটাকে এবার ফিরিয়ে আনবে। তো আপনাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাকে সবাই নোট করে নিন। কেন নোট করতে বলছি? তার কারণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। বর্তমান সময়ে যদি মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন, আপনার কাছে টাকা পয়সা নেই, সামনে বছর বাবার রিটায়ারমেন্ট, বোনের বিয়ে দিতে হবে, সন্তানকে ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হবে, বা যে স্কুলেই পড়ান না কেন, ঠিক আছে, বা অর্থনৈতিকভাবে একদম পিছিয়ে আছে, না আমি জ্যোতিষবিদ্যার কথা বলছি না, আমরা ওসব বিশ্বাস করি না। হ্যাঁ, হাতে আছে আমার 2টো আংটি, বাট মা দিয়েছে, আমি কিন্তু বিশ্বাস করি না। প্রশ্নটা হচ্ছে এটাই, হাতের শিক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি তো অনেক কষ্ট করেছেন টাকা পয়সার জন্য,
অনেক কিছু শুনেছেন, অনেক কথা শুনেছেন, অনেক কিছু কেনার ইচ্ছা থাকলেও তাকিয়ে দেখেছেন, খাবার ইচ্ছা থাকলেও তাকিয়ে দেখেছেন, কিন্তু খেতে পারেননি বা কিনতে পারেননি। এবার সমস্ত স্বপ্ন পূরণ করবে আপনার, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমান সময়ে ডিজিটালের যুগ। মাত্র 2 মাসের কোর্স হচ্ছে এআই, যেটা আপনি সম্পূর্ণ বাংলা ভাষায় শিখতে পারবেন এবং সাথে সাথে ভারতবর্ষের বেস্ট টিচার শ্রেয়া ম্যাম আমাদের কাছে আছেন এবং উনি সম্পূর্ণ এআই শেখান। তো একটাই কথা বলবো, যারা এআই শিখতে চাইছেন তারা অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হাই লিখে পাঠান, হাই এআই। উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে গ্রুপ লিঙ্কে জয়েন চলে যাবে, ঠিক আছে? সেখানে জয়েন হয়ে যান। সেখানে আমি প্রত্যেকটা বিষয় অডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো, যেখানে আপনারা কোনো মানে কোয়ারি থাকবে না এআই সম্পর্কে। আর একটাই কথা বলবো, এআই আপনারা ভাববেন যে কত কোর্স ফিস আছে, 5,650 টাকা। এবার আপনাদের মনের মধ্যে আরও একটা প্রশ্ন জাগতে পারে যে অন্যান্য জায়গায় তো 1.5 লাখ, তাহলে আপনাদের কাছে এত কম কেন? আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি, আমাদের কাছে স্টুডেন্ট বিশ্বাস করে, ট্রাস্ট করে এবং ক্লাস করে এবং ভালো শিখতে পারে, যার জন্য স্টুডেন্টের সংখ্যা বেশি এবং তার জন্য আমাদের অ্যাডজাস্টটা হয়ে যায়। তো একটাই স্বপ্ন আপনাদের কাছে, যদি আপনি নিজের লাইফটা অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যেতে চান, তাহলে অতি অবশ্যই আলোর লাইফ, উজ্জ্বলের লাইফ হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই লিখে পাঠান, আমাদের টিম প্রপার গাইড করে দেবে আপনাকে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।